হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা জানবো ভেন চিত্র সম্পর্কে। ভেন চিত্র আবিষ্কারক, প্রথমে জেনে নিই আমাদের ভেন চিত্র আবিষ্কারককে। ভেন চিত্রের আবিষ্কারক হচ্ছে ইংলিশ দার্শনিক ও যুক্তিবিদ জন ভেন। তার নাম অনুসারেই ভেন চিত্র নাম দেওয়া হয়। ভেন চিত্রের সাহায্যে আমরা সেটকে প্রকাশ করতে পারি। ভেন চিত্র কি? ভেন চিত্র হচ্ছে কোনো একটি আয়তের মধ্যে একটি বৃত্ত বা সার্কেল দিয়ে তারপর সেটকে প্রকাশ পদ্ধতি। কোনো একটি আয়ত দেওয়া আছে, এই আয়তের মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গায় এই যে জায়গাটা আছে এটা হচ্ছে সার্বিক সেটের জায়গা, এবং এ হচ্ছে এর মান হচ্ছে এই বৃত্তটি। এটি হচ্ছে ভেন চিত্র। তো এবার এখানে এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা জানি কি সংযোগ সেটের সূত্র থেকে যে এ ও বি এর দুইটার কমন মান নিয়েই তো ইন্টারসেকশন বা ইন্টারসেক্ট বা ইউনিয়ন বা সংযোগ সেট গঠিত হয়। তাই সেই জন্য এ এর মান এ বৃত্ত এ হচ্ছে এ এর মান, এবং এর কমন মানও থাকবে, এবং বি এর মান, এই সবগুলো নিয়ে হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট গঠিত হবে। এজন্য এ ইউনিয়ন বি তে এ এবং বি দুইটার মানই থাকবে। তারপর দেখবো আমরা এ ইন্টারসেকশন বি। আমরা জানি এ ইন্টারসেকশন বি তে, অর্থাৎ ইন্টারসেকশন সেটে শুধুমাত্র কমন মান থাকে। যেহেতু শুধু কমন মান থাকে, তাহলে এ এবং বি এর মধ্যে যে কমন জায়গাটা আছে, এই দেখো এ বৃত্ত এবং বি বৃত্ত এই দুইটা যে জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ কমন যে জায়গাটা আছে, এই কমন জায়গাটা নির্দেশ করে কমন মানগুলোকে। কমন জায়গাটা নির্দেশ করে কি কমন মানগুলোকে, সেহেতু হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই সেটটির প্রকাশ হচ্ছে ভেন চিত্রের সাহায্যে। দুইটা বৃত্ত থাকবে এবং এর কমন মানগুলো যেহেতু আমরা নেই, তাহলে এই কমন জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো পরের সেটটি হচ্ছে অন্তর সেট। অন্তর সেট সম্পর্কে আমরা জানতাম কি কোনো একটি সেট থেকে অন্য একটি সেটের মান যখন আমরা পুরোপুরি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে ফেলি বা যাই করি বাদ দিয়ে দিই, সেটি হচ্ছে অন্তর সেট। তো আমাদের এই জায়গায় দুটি সেট দেওয়া আছে, এ এবং বি। সেট এ হচ্ছে এই এ বৃত্তটি, সেট বি হচ্ছে এই যে এই বৃত্তটি। সেট এ থেকে যখন বি এর মানগুলো বাদ দিয়ে দেবো, এই বি এর মানগুলো হচ্ছে আমাদের এই বি সেটটা। এই বি সেটটার মানগুলো আমরা এ সেট থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে কি শুধু এইটুকু 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 এইটুকু, এই বাকি এতটুকু পুরো একদম আমাদের বাদ। তো যেহেতু বাদ দিয়েছে তাই অন্তর সেট এইটা। তাই অন্তর সেটের ভেন চিত্রের প্রকাশ হচ্ছে এরকমই। তো এখন আমরা জানবো পূরক সেট সম্পর্কে। পূরক সেট আমরা জানি কি পূরক সেট কোন একটি সেট থেকে যখন আমরা কোনো একটি সার্বিক সেট থেকে যখন আমরা কোনো একটি সেটের মান বাদ দিয়ে দিই, তখন আমরা তাকে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট বলা হয়। এখানে আমরা দেওয়া হচ্ছে এ সেট, আমার মধ্যে দেওয়া আছে এ সেট, আর সার্বিক সেট দেওয়া হচ্ছে ইউ। এই ইউ সার্বিক সেট থেকে আমরা এ সেটের মান বাদ দিয়ে দিই। এ সেটের জায়গাটুকু, অর্থাৎ এই বৃত্তটি যদি আমরা শুধু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বাকি থাকে শুধু এই যে আয়তক্ষেত্রের মধ্যে এই জায়গাটুকু, বাকি বৃত্তের মানটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে যে সেটটি পরে থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সেট। আহ ভেন চিত্রের সাহায্যে আমরা তিনটা আলাদা আলাদা সেট নিয়ে ওইভাবে আমরা ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। যেমন একটা সেট দেওয়া আছে এ, একটা সেট দেওয়া আছে বি, এবং একটা সেট দেওয়া আছে সি। তো সি আমরা যখন বলবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাইলে এ সেটের মান, বি সেটের মান, সি সেটের মান, এই তিনোটার সবগুলো মান নিয়েই যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি। আবার যখন আমরা বলবো এ ইন্টারসেকশন অফ বি ইন্টারসেকশন অফ সি, তাহলে শুধু এ বি সি এই তিনটা সেটের মধ্যে যে কমন মানটুকু আছে, কমন মান বা কমন জায়গাটুকু আছে, তার সেট। এ সেটের কমন জায়গা এ সেট, বি সেট এবং সি সেটের কমন জায়গা কোনটা? কমন জায়গা হচ্ছে এইটা, যা এই তিনোটার মধ্যেই আছে। তাই এ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে এইটা, অর্থাৎ কমন মান নিয়ে যে সেটটা আমাদের গঠিত হবে। তো ভিডিওর এই পর্যায়ে আমরা কতগুলো গাণিতিক সমস্যা সম্পর্কে দেখব। প্রথমে আমাদের যে গাণিতিক সমস্যাটি বলা আছে সেটা হচ্ছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট -3 এক্স -3 থেকে বড় এবং 5-এর সমান অথবা 5 থেকে ছোট হবে। এখানে প্রথমে আমাদের বলতে দেওয়া আছে এক্স বিলংস টু এন। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে 1 2 3
4 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত। মাইনাস মাইনাস মানগুলো স্বাভাবিক সংখ্যা না এবং শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমাদের 1 2 3 4 5 6 7 থেকে এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো যেহেতু বলছে এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, তাই আমরা প্রথমটাই সমাধান করি। এখন প্রথমের সমাধানে আমাদের এবার এক্স এর মানগুলো তাইলে আমরা লিখি, এই সেট গুলো লিখতে পারি আমরা -3 থেকে বড়, অর্থাৎ -3 থেকে বড় নিতে গেলে, কারণ আমাদের স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে, তাহলে আমাদের সেটটি হবে 1 2 3 4 5, 5-এর সমান অথবা 5 থেকে ছোট হতে হবে, 5 থেকে বড় হওয়া যাবে না। তাই প্রথম সমাধানটি হচ্ছে এইটি। তো দ্বিতীয় অঙ্কের দিকে আমরা লক্ষ্য করি, দ্বিতীয় গাণিতিক সমস্যার দিকে। দ্বিতীয় গাণিতিক সমস্যা আমাদের বলা আছে এক্স বিলংস টু জেড। কারণ জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? সংখ্যা হচ্ছে আস্ত সংখ্যা, সংখ্যাগুলো দশমিক সংখ্যাতে, আর ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে আস্ত সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যায় ওর বলা আছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ারের মান হচ্ছে 50-এর সমান অথবা 50 থেকে ছোট। তো প্রথমে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা আহ, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো মৌলিক সংখ্যা আর বলছে পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর মান যদি আমরা প্রথমে মাইনাস থেকে শুরু করি, এক মৌলিক সংখ্যা না, এক বাদে যারা আছে ওরা মৌলিক সংখ্যা। তাহলে 2 ধরতে পারি, -2 আমরা ধরতে পারি মৌলিক সংখ্যা, মাইনাস আবার প্লাস ধরতে পারি। তাহলে এক্স এর মান যদি -+2 হয়, তাহলে এক্স স্কোয়ারের মান হবে -+2, এর যদি হোল স্কোয়ার দিই আমরা 4 আসবে। এবার এক্স এর মান যদি +-3 ধরি, তাহলে এক্স স্কোয়ারের মান আসবে +-3 এর হোল স্কোয়ার সমান 9 আসবে। এক্স এর মান যদি আমরা 4 ধরি, 4 ধরা যাবে না কারণ 4 তো মৌলিক সংখ্যা না। এক্স এর মান যদি আমরা 5 ধরি, +-5, তাহলে এক্স স্কোয়ারের মান আসবে 5 এর স্কোয়ার দিলে আসবে 25। এক্স এর মান যদি আমরা 7 ধরি মৌলিক সংখ্যা, তাহলে এক্স স্কোয়ারের মান আসবে +-7 এর হোল স্কোয়ার সমান 49। এক্স এর মান যদি আমরা 9 11 ধরি, এর পরের মৌলিক সংখ্যা, 7-এর পরের মৌলিক সংখ্যা 11, তাইলে এক্স স্কোয়ারের মান আসবে 11 এর হোল স্কোয়ার করলে মান আসবে 121, যা গ্রহণযোগ্য না, কারণ আমাদের বলছে 50-এর সমান হইতে হবে অথবা 50 থেকে ছোট হইতে হবে, 50-এর বড় বড় কিছুতেই হবে না। তাইলে আমরা যে মানগুলো নিতে পারবো সেটা হচ্ছে 11 মান নেওয়া যাবে না। তো যে মানটি নিতে পারবো সেটা হচ্ছে +-2, +-3, +-5, +-7। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা মাইনাস মান কেন নিচ্ছি। মাইনাস মান বর্গের মধ্যে দিলে ওটা প্লাস হয়ে যায়, ওটা কোনো সমস্যা হয় না, তাই আমাদের মাইনাস মানও নিতে হবে। তাই বি সেটটি আমাদের হবে +-2, +-3, +-4, +-4 না, +-5, +-7। পরের গাণিতিক সমস্যার দিকে আমরা এই জায়গায় লক্ষ্য করি। পরের গাণিতিক সমস্যা আমাদের বলা আছে সি সি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড। জেড মানে তো জানি আমরা পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা, এবং জেড এর x⁴ এর মান 264 থেকে ছোট হতে হবে, 264 থেকে ছোট হতে হবে। তো এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে প্লাস মানও একবার নিতে পারবো এবং মাইনাস মানও নিতে পারবো, কারণ হোল স্কোয়ার বা x⁴ বা পাওয়ার 4 বা পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস ও প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখন যদি এক্স এর মান, নাম্বার সমাধানের দিকে তাকাই, এক্স এর মান যদি আমরা এক্স সমান সমান যদি আমরা +-1 নেই, তাহলে x⁴ এর মান আসবে 1। আবার এক্স এর মান যদি আমরা +-2 নেই, তাহলে x⁴ এর মান আসবে +-2 যদি হোল স্কোয়ার করি তাহলে আসবে 16। আবার এক্স এর মান যদি আমরা +-3 নেই, কারণ এগুলো সবই পূর্ণ সংখ্যা, আমাদের পূর্ণ সংখ্যার ভিতর ঋণাত্মক সংখ্যা আছে, অঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যাও আছে। x⁴ নেই, তাহলে +-3 এর পাওয়ার 4 দিলে
হবে যে 81। আবার এক্স টু দি পাওয়ার যদি আমরা 4 নিই, এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 4 নিই, তাহলে প্লাস মাইনাস 4 দিলে এর মান হবে যে 264। এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 5 নিই, তাহলে মানটা 256 হবে। এটা সরি, 264 না, 256 হবে। এক্স এর মান যদি আমরা 5 নিই, প্লাস মাইনাস 5 নিই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে বেশি আসবে, যা কখনোই নেওয়া যাবে না। তাই আমরা সি এর সেট গুলো লিখতে পারি +-1, +-2, +-3, +-4।